So we had homework to study from page 322 and 324 and solve the question up to 23.10 from 23.10 to 23.17, right? So let's start with the first topic, which is energy released. 327 ঠিক আছে, so 327 তো এনার্জি রিলিজড এর এই পার্টটাতে আমরা যে সামারিটা এখানে রয়েছে দেখেন, when it is released অর্থাৎ এনার্জিটা কি হিসেবে থাকে, স্টোর হিসেবে থাকে। আপনি বলতে পারেন এটাকে নিউক্লিয়ার এনার্জি, আপনি বলতে পারেন এটা কেমিক্যাল পটেনশিয়াল এনার্জি, যেটা আমাদের নিউক্লিয়াসের ভিতরে স্টোর থাকে। সো প্রোটন প্রোটন বা প্রোটন নিউট্রনের মাঝখানে যে বন্ডিংটা আছে, আপনি যখন এটাকে ভেঙে ফেলবেন বা আপনি যখন তাদেরকে স্প্লিট করে ফেলবেন নিউক্লিয়াসটাকে, এই স্প্লিটিং এর জন্য এখানে এনার্জি রিলিজ হয়। কেন স্প্লিটিং এর জন্য এনার্জি রিলিজ হয় এটা এ লেভেল ডিসকাশন, আমরা এটা এখানে শিখবো না, আমরা জাস্ট মাথায় রাখবো এনার্জি রিলিজ হয়। সো এনার্জি রিলিজ হয় ইন আ ফর্ম অফ হোয়াট, মেইনলি কাইনেটিক এনার্জি, যেটা এখানে তারা লিখেছে দেখেন। An alpha or beta particle is fast moving. The nucleus that has emitted its coils, both particles have kinetic energy. Second, a gamma ray transfers energy as electromagnetic radiation. So gamma ray huge amount of এনার্জি নিয়ে তারা এখান থেকে কি হতে থাকে, রেডিয়েট হতে থাকে in the form of electromagnetic radiation. So এই দুটো হচ্ছে মেইন এনার্জি ট্রান্সফার প্রসেস ফর নিউক্লিয়ার, atomic or subatomic radioactivity level, okay, or radioactivity আমরা এই মেইন দুইটা ধরনের কি পাই, এনার্জি পাই। পেনিট্রেটিং পাওয়ার, however we have already discussed কোনটার পেনিট্রেশন পাওয়ার সবচেয়ে বেশি, গামা, তারপর বেটা, তারপর আলফা। কেন বেশি এটা আমরা ডিসকাস করেছি, because they have the least amount of they don't have mass for gamma, they don't have charge, এজন্য তাদের পেনিট্রেশন পাওয়ারটা বেশি। তাদের পেনিট্রেশন রেঞ্জটা কি, in air virtually infinity, and এদেরকে স্টপ করা যায় কিভাবে, ঠিক লেড শিট দিলে আমরা এটাকে স্টপ করতে পারি। আয়নাইজেশন পাওয়ার however is maximum for the alpha. আলফার জন্য আয়নাইজেশন পাওয়ার কেন ম্যাক্সিমাম, বিকজ এটার ম্যাসটা অনেক বেশি, চার্জটা বেশি। আয়নাইজেশন মেইনলি অকার করে হলো চার্জের জন্য, এটা চার্জটা যেহেতু হাইয়েস্ট, তো এটা আয়নাইজ করতে পারে কি হাই। সো যার আয়নাইজেশন পাওয়ারটা বেশি, সে কি করবে, খুব দ্রুত এনার্জি লস করে ফেলবে, দেয়ার বাই তার পেনিট্রেশন পাওয়ারটা কম হবে। এই জন্য আলফার জন্য ইন এয়ার the penetration power is only 5 to 8 centimeter, and for to stop alpha radiation from penetrating further, you need only a piece of paper, and to stop the beta radiation you need a thin aluminum. এটা হচ্ছে আমাদের আয়নাইজেশন এবং পেনিট্রেটিং পাওয়ার, এটা হচ্ছে সামারি, যেটা আমরা অলরেডি জানি। তারপর আপনাদের এখানে রয়েছে সেফ হ্যান্ডেলিং। সেফ হ্যান্ডেলিং এই টাইটেলটা থেকে আমরা চলে যাই। সেফ হ্যান্ডেলিং এর ক্ষেত্রে আমরা শর্ট সামারি এটা দিয়েছিলাম, বলেছিলাম যে সেফ হ্যান্ডেলিং বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা এই অ্যাক্টিভিটি গুলোকে নিয়ে কাজ করব, কিন্তু অ্যাক্টিভিটি দ্বারা এফেক্টেড হব বা এফেক্ট হওয়ার যে পসিবিলিটিটাকে আমরা কি করে ফেলবো, মিনিমাইজ করে ফেলবো। সো মিনিমাইজ করার জন্য উই নিড সাম সর্ট অফ প্রিকশন, সাম সর্ট অফ ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট এন্ড সাম সর্ট অফ নলেজ। সো এখানে আমরা কি কি লাগবে আমাদের সেফ হ্যান্ডেলিং এর ক্ষেত্রে, উই নিড আর লেড বক্স। সো এই লেড বক্স দিয়ে আমরা কি করব, আমাদের রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সকে এটার মধ্যে রেখে তারপর আমরা বক্সটাকে ক্যারি করব। উই নিড আ লং টার্ম, যেটা দিয়ে কি করব, আমরা রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্স গুলো এটাকে ধরবো চিমটা দিয়া, ধরে বা যে বক্সের মধ্যে রেখেছি এটাকে ধরবো, ধরে তারপর আমরা এটাকে ক্যারি করব। ওয়াই, বিকজ মোর দ্য ডিস্টেন্স ইউ আর ফ্রম দ্য রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, সেফার ইউ উইল বি। বলো। টাচ করলে তেমন কিছু হবে না, বাট ধরেন স্টিল আমরা তো লেড বক্সের মধ্যে রাখার পরেও তো আমরা বলি না এটা কমপ্লিটলি এটা স্টপ হয়ে যাবে। স্টিল এই যে লেড বক্সের চিপা চুপা দিয়ে কিছু রেডিয়েশন আপনার বডিতে আসতে পারে, আপনাকে হার্ম করতে পারেন, এই জন্য আপনি কি করবেন, এরপরও আপনি রেডিও অ্যাক্টিভ যে গিয়ার্স আছে সেগুলো ইউজ করবেন, লাইক রেডিও অ্যাক্টিভ ব্যাচ। এর একটা সাইন আপনাকে দিবে যে এখানে রেডিও অ্যাক্টিভিটির অ্যামাউন্টটা কিরকম, যত রেডিওঅ্যাক্টিভিটি বাড়বে সে আপনাকে ডেঞ্জার সাইন শো করতে থাকবে। সো আপনি অ্যাওয়ার হয়ে যাবেন। আপনি গগলস ইউজ করবেন যেন আপনার চোখটা একটা লেভেলে প্রোটেক্টেড হয়। আপনি অ্যাপ্রন ইউজ করবেন, এটাও একটা লেভেল আপনাকে প্রোটেকশন দিবে। আপনি ডিস্টেন্স মেনটেন করবেন, যেমন এক্সরে যখন হয়, এক্সরে হওয়ার সময় আপনি যদি একটা লেড শিট যেটা থাকে তার পিছনে গিয়ে স্টে করেন এবং আপনি এক্সরে হওয়া পর্যন্ত ওইখানেই থাকেন,
then you are quite safe from X-ray because X-ray cannot penetrate through the lead. X-ray কে X-ray কে আপনার যদি আমরা থামাইতে চাই তাহলে আমাদের lead sheet is good enough to stop. So একইভাবে আপনার সেফ হ্যান্ডেলিং এর মধ্যে এরকম কিছু ইনফরমেশন তারা আমাদেরকে দিয়েছে যেটা মেবি আপনারা অলরেডি যারা পড়েছেন তারা খুঁজে পেয়েছেন, লাইক সেফ ডিস্টেন্সিং, using the lead box, use long term goggles, aprons, then protective gears like radioactive badge, right? এই যে ইনস্ট্রুমেশন গুলো রয়েছে এগুলো আমরা ইউজ করি কেন? বিকজ রেডিও অ্যাক্টিভিটি ইজ সামথিং which is not safe to handle. That's why we need safe handling. We need, right? So why it is not safe to handle? Because এই রেডিও অ্যাক্টিভিটি যদি আমাদের বডির বাইরে থেকে আমাদের বডির ভিতরে আসতে থাকে, what type of word we use for it? Contamination or irradiation? বডির বাইরে থেকে যেটা আমাদের বডিতে প্রবেশ করতে থাকে রেডিয়েশন, এটাকে কি বলে? ইরেডিয়েশন, নট কন্টামিনেশন। কন্টামিনেশন হলো আমাদের বডির ভিতরে যদি থাকে। সো এই যে ইরেডিয়েশনটা আমাদের বডির ভিতরে হতে থাকবে, বডির ভিতরে আসতে থাকবে বাইরে থেকে, এটার জন্য আমার বডি টিস্যু গুলো বা বডি সেল গুলো মিউটেড হওয়ার পসিবিলিটি আছে। and if the cell has been muted then there is a possible chances of starting cancer cell, and cancer cell হলে বুঝতে পারছেন এটা কি হবে, খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। that's why we need safe handling. clear? কে মোর এক্স্যাক্টলি এটা আমি জানি না, বাট আপনার রেডিও অ্যাক্টিভিটি দিয়ে ক্যান্সারের যে অ্যাপ্রোচটা, যেখানে আপনার ক্যান্সার সেলগুলো কিল করা হয় ইউজিং রেডিও অ্যাক্টিভিটি। সো গামা রে দিয়ে যে সেলগুলো অ্যাফেক্টেড ওই অঞ্চলটাতে গামা এক্সপোজ করা হয় and thereby gamma ওই সেলগুলোকে ড্যামেজ করে ফেলে। সো the thing is gamma doesn't know which one is a good cell, which one is a bad cell. তার আশেপাশে আপনি সেল রাখবেন, সে সেলগুলোকে কি করবে, ড্যামেজ করবে। সো এটা কত অ্যাকিউরেটলি আপনি ইউজ করতে পারতেছেন এটার উপর ডিপেন্ড করে যে আপনার টেকনোলজি আপনার কাছে কত বেটার আছে এবং আপনার যে ক্যান্সার সেলগুলো আছে এটা কতটুকু ওয়াইড স্প্রেড। যদি খুবই ওয়াইড স্প্রেড হয়ে যায় তারা কি বলে যে ইউ আর ইন লাস্ট স্টেজ, উপরওয়ালার কাছে তো হবে। কারণ কি এই অবস্থায়ও আপনাদের একজন বাঁচাইতে পারে, সবাই বলে এটা। আর না বাঁচে যখন দেখে প্রাইমারি স্টেজ, আরে সমস্যা নেই, কেমনটা বলতেন ঠিক হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি অল স্টেজ আমাদেরকে কে প্রোটেক্ট করে? আল্লাহ সুবহানাহু। এনিওয়ে, রাইট, আচ্ছা রাইট। দ্য নেক্সট ওয়ান ইজ দি রেডিওঅ্যাক্টিভ ডিকে ইকুয়েশনস। আমরা যদি একটু উপরের দিকে যাই পিডিএফ এ, আপনাদের বইয়ের নেক্সট পেজ উইচ ইজ পেজ 223, রেডিওঅ্যাক্টিভ ডিকে ইকুয়েশনটা একটু দেখে নেওয়া দরকার। ফর আলফা ডিকে দেখেন আপনারা এখানে এএম, এএম মানে কি পাবেন? অ্যামেরিশিয়াম, অ্যামেরিশিয়াম 241 যেটা অ্যাটমিক নাম্বার হলো 94, এটা আনস্টেবল একটা নিউক্লিয়ার। এটা থেকে কি হতে পারে? ইউরেনিয়াম প্রডিউস হতে পারে। সো আপনারা যদি ভালো করে খেয়াল করেন এটা অ্যাটমিক নাম্বার হলো 92, মাস নাম্বার হলো 237, এন্ড হিলিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হলো 2 এবং মাস নাম্বার হলো 4। thereby লেফট সাইড রাইট সাইড কিন্তু অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার দুটোই কিন্তু ব্যালেন্স। সো thereby এই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় নিউক্লিয়ার ব্যালেন্স ইকুয়েশন। কি বলা হয়? নিউক্লিয়ার ব্যালেন্স ইকুয়েশন, যেখানে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার কি করা হয়, ব্যালেন্সিং করা হয়। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু এনার্জি আছে, তাই না? সো কোশ্চেন টু ইউ ইনিশিয়ালি ফর দিস পিরিয়ড, এনার্জি তাহলে কোত্থেকে আসলো? অ্যাটমিক নাম্বার যদি ম্যাচ হয়, মাস নাম্বার যদি ম্যাচ হয়, এনার্জি কোত্থেকে আসলো বলো? কেন এনার্জি রিলিজ করবে? ব্রেকডাউন হলে কেন এনার্জি রিলিজ হবে? ভাঙতে তো আপনার কষ্ট হয়েছে, আপনার তো শেয়ার এনার্জি নেওয়ার কথা, তাই না? ইটা বাড়ি দিয়ে ভাঙছেন, ইটা ভাঙতে আপনার কষ্ট হয় না? হয়তো হবে তো, তাই না? তাহলে এখান থেকে আপনি এনার্জি পাবেন কিভাবে? এনার্জি পান কিভাবে? কোশ্চেন হলো আপনার অ্যাটমিক নাম্বার কনজার্ভ লেফট সাইড রাইট সাইড, মাস নাম্বার কনজার্ভ লেফট সাইড রাইট সাইড, এনার্জি কোথেকে আসে? বুঝতাম যে ঠিক আছে ম্যাস নাম্বার কমে গেছে, ম্যাস থেকে এনার্জিতে কনভার্ট হয়েছে, বাট এখানে কি? সো এটার অ্যান্সারটা প্রপারলি আপনারা এখন পাবেন না। It's just an information for you, the energy release on A levels is waiting for you. There will be all explanation here you study. Okay, so energy release হয় basically is because of the binding energy per nuclear একটা ওয়ার্ড আছে, অর্থাৎ নিউক্লিয়াসকে সেন্টারে ধরে রাখতে কতটুকু এনার্জি আপনার লাগে বা এটাকে ভাঙতে কতটুকু এনার্জি লাগে,
আউটপুটে যেটা প্রডিউস হচ্ছে এটার বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়ন যদি বেশি হয় তাহলে আপনি এখানে কি পাবেন, বেশি এনার্জি রিলিজ হিসেবে পাবেন। কেন, কিভাবে, শুনেন এবং ভুলে যান। এনিওয়ে রেকর্ডের মধ্যে ওটা যারা শুনবেন শুনবেন এবং পরেরটা ভুলে যাবেন। সো এটা হচ্ছে আমাদের আলফা ডিকের ইকুয়েশন, যে আলফাতে ইফ দি সিম্বল ইজ নট গিভেন হিলিয়াম, জাস্ট আপনাকে যদি বলে আলফা ডিকে হচ্ছে ইকুয়েশনটা লাগে, আপনাকে জাস্ট আমেরিশিয়াম দেয়া আছে, ইউ দেয়া আছে, অ্যাটমিক নাম্বার মাস নাম্বার লেটস সে কোনটাই দেন, আপনি হিলিয়ামেরটা জানেন ইটস 42, তাহলে আপনি ইউরেনিয়াম 237 এন্ড 92 ইজিলি বসিয়ে দিতে পারবেন, পারবেন না? ইয়েস ইনশাআল্লাহ। বেটারিং এর ক্ষেত্রে হাওয়ার দেখেন আপনারা মনোযোগ দিয়ে, যে কার্বন 14 6 and নাইট্রোজেন 14 7 প্লাস ইলেকট্রন 0 -1 and এনার্জি। কেন ইলেকট্রন 0 -1? বিকজ দিস ইজ দ্য বেটা ডিকে, and beta decay এর ক্ষেত্রে its electron atomic number is -1, and if you try to balance the equation from left hand side, the atomic number in the right side for the product or the daughter nuclei has to be 7, because 7 plus -1 is 6, which is in the left side, which is carbon 6, correct? And mass number is already conserved, 14 for carbon, 14 for nitrogen, and 0 for the electron. And the same way, energy is going to be released. Again, the answer is binding energy per nucleon, যেটা এই মুহূর্তে আমরা শিখব। আচ্ছা, হ্যাঁ বাবা, এই যে ইলেকট্রনের অ্যাটমিক নাম্বার যে -1, প্রোটন কেন বাড়ছে? আপনারা ওই দিন আপনি ছিলেন 9 ক্লাস। প্রোটন বাড়ছে বিকজ একটা নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হচ্ছে, এই জন্য দেখেন ম্যাস নাম্বার সেমই আছে, বাট অ্যাটমিক নাম্বার কি হয়ে গেছে, বেড়ে গেছে। কই ইয়া হয়ে গেল, দাজওয়ার আজকে আছে, দাজওয়ারকে নিয়ে আমরা এক্সাম্পল দিচ্ছি। এনিওয়ে রেকর্ড করি না এটা। say that a single neutron has decayed to become a proton. এই যে দেখেন একটা নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হবে তখন এই ঘটনাটা, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বাবা? পারবেন? হাউ আয়নাইজেশন হ্যাপেন্স, এটা হচ্ছে আমাদের নেক্সট কন্টেন্টটা। আমরা এই কন্টেন্টটা একটু দেখি, হাউ আয়নাইজেশন। তারপর আমাদের আছে কি ডিফ্লেক্টিং রেডিয়েশন, তাই না? হাউ আয়নাইজেশন হ্যাপেন্স, এটা আমার এই সফট কপিতে খুঁজে পাচ্ছি না, এখানে ডিফ্লেক্টিং রেডিয়েশন বের হয়েছে। আমরা চাইলে আগে এটাকে ডিসকাস করে ফেলতে পারি। Shall we discuss the deflecting radiation first? Okay, let's do it. So deflecting radiation বলতে তারা কি বলতে চাচ্ছে, আমরা পিকচারে দেখতে পাচ্ছি, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন যে উপরের যে পিকচারটা 23.9, সবাই একটু 23.9টা খেয়াল করেন তো। 23.9 এই যেটা আছে, এখানে দেখেন আলফা, বেটা এবং গামা, এই যে নিচের যে অ্যারোটা আছে আপনার ব্লুটা, এটাকে একটু সবাই বেটা দিয়ে লেবেল করে। দেখেন আলফা হলো রেড, মাঝখানেটা হলো গামা, আর নিচেরটা হলো বেটা, এটাকে লেবেল করে ফেলে, অনেকের প্রিন্টিং মিস্টেক আছে। সো কেন আলফা উপরের দিকে বেন্ড হবে, কেন গামা সোজা চলে যাবে, কেন বেটা অনেক বেশি বেন্ড হবে টুয়ার্ডস দি পজিটিভ প্লেন? ইট ইজ বিকজ আলফা ইজ what? Alpha is a positive charge, and positive charge, it means there is a movement of positive charge, and movement of positive charge যেদিকে electricity same direction. If you think about the Fleming's left hand rule, you can still link it here. So we know the direction of thumb is towards the first finger, second finger কি direction of current, thumb কি তাহলে direction of force. তো দেখেন আলফা যেদিকে যাচ্ছে, this is the direction of কারেন্ট, আপনি কারেন্টটাকে সেট করলেন। ফিল্ড দেখেন কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভ। ইজ দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইকুয়েশন অর ম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশন? ইলেকট্রিক ফিল্ড। তাহলে তো আমরা এটাকে লিংক করতে পারবো, এটা আমরা লিংক করবো নিচেরটার জন্য, এই যে নর্থ পোল টু সাউথ, এটাতে আমরা মিলাম বির জন্য। দেখেন আলফা যাচ্ছে কোন দিকে, আলফা যাচ্ছে টুয়ার্ডস দি স্ট্রেট, লেটস সে ইজ গোইং ইনটু দ্য পেজ, আমি আমার সেকেন্ড ফিঙ্গারটা দিলাম। আর ইয়া কোন দিকে, নর্থ পোল থেকে সাউথ পোল হচ্ছে আমাদের filter. So finger is going up, which is the direction of current, and the first finger is showing the north pole to south pole, thereby thumb is showing the down. এই জন্য দেখেন alpha is bended towards down. Clear? Magnetic field equation, Fleming's left hand rule. Azmain clear? Jawara clear? What is Fleming's left hand rule? You know the direction of field, you know the direction of current, you know which way they're gonna apply experience of force. Alpha,
is a positive charge. So the positive charge যেদিকে flow করবে electricity ওইদিকে flow করে. Thereby alpha of the direction, this is the direction of current. Clear? So it is into the page. What is the direction of field? Field is always north to south. So এটাকে আমি fix রেখে আমার ফার্স্ট ফিঙ্গারটাকে নর্থ টু সাউথ সেট করে ফেললাম towards my left, my right. এবার দেখেন you release the thumb, it is downward. So alpha has bended down. How about gamma? It's going straight. Why? It has no charge. So চার্জ না থাকলে তো ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এটাকে এফেক্ট করা যাবে না, ইলেকট্রিক ফিল্ড দ্বারা এটাকে এফেক্ট করা যাবে না, গোয়িং স্ট্রেট। হাউ গুড ফর বেটা? You see it has bended up. Why it has bended up is because same reason. বেটা যেদিকে যাবে, বেটা যাচ্ছে স্ক্রিনের দিকে, out of the screen you get the electricity. Why? Because electron যেদিকে যায় বা নেগেটিভ চার্জ যেদিকে যায় তার উল্টা দিকে electricity flow করে. So the direction of current, which is the second finger, is out of the screen towards me. Now first finger is again north to south, which is left to right, and you release the thumb, it is upward. That's why the beta moves upward. Clear? এটা হচ্ছে আলফা বেটা গামার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডিফ্লেকশন। And electric field এর মধ্যে however the deflection is a little different. কি ডিফারেন্স ওটা আসতেছি, তার আগে কোন দিকে ডিফ্লেক্ট হবে এটা একটু দেখে নিন। দেখেন আলফা is a positive charge, so it's going to be deflected towards the negative plate, নেগেটিভ প্লেটের দিকে ডিফ্লেক্টেড হয়েছে। Beta is a negative charge, but it has deflected towards the positive plate, and it has deflected towards the positive plate. And gamma has no charge, it doesn't deflect. If you look at two things, দুটো জিনিস এখানে খুবই ইম্পর্টেন্টলি বোঝার বিষয় আছে। সবাই মনোযোগ দেন, যারা রেকর্ড দেখবেন তারা এটা পজ দিয়ে দিয়ে বারবার দেখবেন, যারা এখন আছেন বাসায় গিয়ে রেকর্ডটা দেখে নিন। আলফা হ্যাজ বেন্ডেড দি লিস্ট, আই মিন গামা তো বেন্ড করেই নাই। আলফা এবং বেটার মধ্যে আলফা সবচেয়ে কম বেন্ড করেছে, রাইট অর রং? দুটোতেই দেখেন, ইলেকট্রিক ফিল্ড দেখেন, ম্যাগনেটিক ফিল্ড দেখেন, দুটোতেই আলফা কম বেন্ড করেছে। This is the first thing we need to know, why alpha bended the least and beta bended the most, and why gamma didn't bend at all. Correct, because alpha is heavier. Alpha heavier বলে সে কম বেন্ড করেছে, যদিও তার চার্জটা বেশি। বাট বেটার ক্ষেত্রে চার্জ কম হলো, যেহেতু তার ম্যাসটা কম, সে ডিফ্লেকশনটা কম দিয়েছে। কিরকম? ধরেন আপনি একটা বোতলকে থ্রো করবেন উইথ আ ফোর্স অফ 10 নিউটন, আর এই মার্কারকে থ্রো করবেন উইথ আ ফোর্স অফ 10 নিউটন। কোনটা বেশি অ্যাক্সিলারেশন পাবে? This one, because this is lighter. You apply the same mass, F equals to ma says you're going to get more acceleration for the one who has the least mass. Here, the force you experience with compared to its mass ratio, the more acceleration received by the beta particle. So this is for both case, magnetic field and electric field. And there is a second type of point যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেকেন্ড পয়েন্টটা কি? দেখেন ইলেকট্রিক ফিল্ডের জন্য বেন্ডিংটা স্ট্রেইট, বেটা বেন্ড হইছে স্ট্রেট চলে যাচ্ছে, আলফা বেন্ড হইছে স্ট্রেট চলে যাচ্ছে। বাট for the second diagram for magnetic field, you see the beta has started rounding up as if it is maintaining a circular path, right? And for alpha, it is the same. It is bended like this, not straight. Why is that? This is the second difference. So what you have to remember, what the answer of the last question is, for magnetic field, আপনি যদি কোনো মুভিং চার্জকে মুভ করান, it will start following a curve, considering it is experiencing a force towards its center, যেটাকে সে সেন্টার করে কার্ভ করা শুরু করেছে, যেটাকে আমরা বলি centripetal force. So it will experience a force that acts as a centripetal force. That's why it will start rotating like this, একটা কার্ভ মেইনটেইন করা শুরু করবে। সে যদি পুরোটা জুড়ে এরকম নর্থ পোল সাউথ পোল পায়, সেখানে একটা সার্কেল মেইনটেইন। এগ্রি? ক্লিয়ার? সো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা মুভিং চার্জ দেই, এটা কার্ভ শেপ নিয়ে আসে বা সার্কুলার শেপে মুভ করার চেষ্টা করে। আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা এটা দেই, এটা স্ট্রেইট কি করা শুরু করে, বেন্ড করা শুরু করে। So this is the difference between the bending of alpha and beta in terms of electric and magnetic field. And in terms of alpha and beta itself, in any of the field, one is bending the least and the other is bending the most. It is because of their mass. One is heavier, one is lighter. So with that, I would like to conclude for today. No discussion of book question yet. So what you have to do is you need to finish the whole chapter reading, which is up to page 331.
and we're gonna solve all the book questions up to 23.21 in next class, inshallah. With that, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.